সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সঙ্গে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, আন্দোলন চলাকালীন সময়ে, তার পরবর্তীকালীন বিজয়কালীন সময় থেকে শুরু করে এখন অবধি চলছে গ্রাফিতি। গ্রাফিতি কি এবং গ্রাফিতি কিভাবে আন্দোলনে প্রভাব ফেলেছিল এবং আন্দোলন পরবর্তীকালীন সময়ে এখনও প্রভাব ফেলে যাচ্ছে, সেই সব বিষয়ে আমরা কথা বলবো, সেই সব বিষয়ে জানবো এবং জানাবো আপনাদেরকে। স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন পাপিয়া সারোয়ারের দিথি, স্থপতি এবং শিল্পী, এবং সাদিয়া তারান্নুম, স্থপতি এবং শিল্পী। আমি আপনাদের কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হলো যে এই আঁকাআঁকি বা দেয়াল লিখন এবং গ্রাফিতির মাঝখানে পার্থক্য কি, মানে এটা কি আমাদের দর্শকদের জন্য যদি আমরা একটু সহজভাবে আমরা বলতে চাই। আঁকাআঁকি হচ্ছে আমরা অনুভূতি, যে ফিলিংসটা আমাদের ভিতরে হয় সেটাকে বাহির করার জন্য আমরা ছবি আঁকছি। সেটা আসলে সবসময় যে খুব আন্দোলন নিয়ে হবে বা কোনো রাগ থেকে হবে, ভালোবাসা থেকেও আমরা ছবি আঁকি, সুখী অবস্থাতেও ছবি আঁকি, মন খারাপ হলেও আঁকি। বাট যখনই এটা মানে আমরা বলছি যে গ্রাফিটি জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো একটা কিছু ব্যক্ত করতে চাচ্ছি কিন্তু ওই কথাটা মানুষ ভালোভাবে শুনতেছে না বা আমাকে বার্তা দিচ্ছে না, আমার কথাটার কোনো মূল্য দিচ্ছে না, তখন আমরা একটা ক্ষোভ থেকে যে কথাটা ব্যক্ত করি যেন সেই কথাটা পাবলিক জানতে পারে, বুঝতে পারে আমরা কি বলতে চাচ্ছি, আর ওইটাকে নজরটা যেন ওর নিতে পারি, আমি অ্যাটেনশনটা যেন নিতে পারি, আর আমি যে না বলা কথাগুলো বলতে চাই সেটা আমি দেয়ালে লিখে প্রকাশ করি। গ্রাফিটিটা ইজ মোর লাইক একটা প্রতিবাদের ভাষা হতে পারে, যেটা আমরা আর্ট ফর্মের থ্রুতে মানুষের কাছে পৌঁছানোটা কিন্তু ইজিয়ার। যে আমরা ধরেন গ্রাফিটি নর্মাল টাইমে আমরা একটা ফুলের ছবি আঁকলাম, জাস্ট ওটা কোনো কিছু মানে কোনো আন্দোলন বা কোনো কিছু পোর্ট্রে করছে না, ওটাকে আমরা মিউরাল বলতে পারি বা নর্মাল দেয়াল আঁকা যেটা। কিন্তু গ্রাফিটি কখন হবে, যখন হচ্ছে ওটা একটা ভাষা দিয়ে আমরা কিছু বলতে চাচ্ছি, কিছু ব্যক্ত করতে চাচ্ছি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় যে একটা প্রতিবাদের ভাষা হয় আর কি। আমি যদি সেটা আপনাদের কাছে জানতে চাই যে আন্দোলনের ঠিক কোন পর্যায়ে গ্রাফিতি আঁকা বা হলো দেয়াল লিখন এগুলো আসলে শুরু হয়েছিল? যখন হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি বন্ধ হলো এবং প্রাইভেট ইউনিভার্সিটি আসা শুরু করলো 18 তারিখের দিক থেকে, তখনই হচ্ছে যে আমরা কিছু মানুষ, আমরা পাপি আপু, আমি বা আমরা হচ্ছে যে ওদিনই আমরা ব্র্যাকের সামনে ছিলাম। আন্দোলন হওয়ার পরের থেকেই আমরা যেমন কিছু চেষ্টা করেছি যে কিছু মানে আর্টিস্ট তো আমরা চেষ্টা করি আর্টের ভাষা দিয়ে আর কি এটা পৌঁছাতে। সো কিছু একটা ওয়ালে লিখে দিয়ে এরকম লিখে দেওয়ার চেষ্টা করছি। তো ওরকমভাবে মনে হয় শুরু থেকেই প্রায় রাস্তায় যারাই যেখানে পেরেছি আমরা, ছাত্ররা বা যে পেশার যেই মানুষই হোক, সবাই চেষ্টা করেছে আর কি গ্রাফিটিটা শুরু করার। যেটাকে আমরা বলি আন্দোলনের শৈল্পিক ভাষা বা হাতিয়ার, বরাবরই যে কোনো অভ্যুত্থানে অথবা বিপ্লবে, প্রোটেস্টে তারা বেশ অন্যরকম একটা প্রভাব ফেলে। আমাদের এই বাংলাদেশের এই গত ৩৬শে জুলাই বা তার বিগত অভ্যুত্থানে গ্রাফিতি বা আর্ট কালচার কীরকম এবং কীভাবে প্রভাব ফেলেছে বলে আপনারা মনে করছেন? যখন শিল্পী আন্দোলনে নামবে ও সাধারণ জনতার মতো পারবে না। আমি যদি আমাদেরটা বলি যে আমরা যখন শিল্পীরা মিলে 10টা বন্ধুকে একসাথে করে হাঁটতেছি রাস্তায়, তখন আমরা বাসা থেকে বের হওয়ার সময় বন্দুক তো নেই, আমরা বাসা থেকে বের হওয়ার সময় আমাদের তুলি নিছি, রং নিছি, স্প্রে ক্যানস নিছি। তো আমাদের যা কিছু বলার ছিল আমরা দেয়ালে লিখতে যাওয়া বা ফ্লাইওভারে লিখতে যাওয়া, মানুষ এসে গা দিতেছে, গায়ের মধ্যে এঁকে দেওয়া, দফা 1 দাবি 1। হ্যাঁ, মানে একদম প্রথম দিন আমরা যখন ব্র্যাকে যাই, আমি আর আমার হাজব্যান্ড আমরা যখন বের হয়েছি বা সাদিয়া ওরা যখন আসছে, সবাই যে যার মতন বাসায় তুলি যা কিছু ছিল সেগুলো নিয়ে বের হয়েছে। আমার মনে আছে আমরা বাসের ভিতরে যতটুকু জায়গা সাদা, সেই দিনটা ছিল 18ই জুলাই। আপনারা হয়তো মানে সোশ্যালি সবাইকে ডাকা হয়েছে, সমন্বয়করা এক একটা কর্মসূচি যখন ঘোষণা করতেছিল, তখন 27শে জুলাই ছিল হচ্ছে গিয়ে গ্রাফিটির কর্মসূচি, তার আগে আরেকদিন আরেক কর্মসূচি ছিল, এরকম ছিল। সো আমরা হচ্ছে 18 তারিখ যখন ব্র্যাকে যাই, তারও আগে তখন আমরা রাস্তার মধ্যে দেশটা কারো বাপের না, ওই কথাটা যখন অলরেডি অনেক মানুষ রাস্তায় তারা আন্দোলন করতেছে, টিয়ার গ্যাস মারতেছে, কোনো দূরে কোথাও গোলাগুলি হচ্ছে, ওরা কিন্তু অনেক উত্তেজিত। তার মাঝখানে যখন আমরা আর্ট করে কিছু একটা লিখতেছি বা তুই খুনি বা হাসিনা খুনি এরকম কথা যখন লিখতেছি, সবাই একসাথে ওইটার সাথে কানেক্ট করতে পারা,
একসাথে ওই জিনিসটাকে সম্মতি জানানো এবং ওই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যাওয়া। সবাই আবার মনে হলো যে একটা খাবার একসাথে খাইলে যেমন আমরা একই এনার্জিতে আবার একই উদ্যমে চলতে পারি, ওরকম একটা লাইন লিখে দিলে বা একটা কিছু এক্সপ্রেস করতে পারলে, কোনো একটা ছবি এঁকে দিতে পারলে সবাই একই সাথে মনে হয় একই এনার্জিতে আবার আধা ঘন্টা হেঁটে যাওয়া যায়। হয়তো অনেক মানুষ প্রতিবাদ শুরুর থেকেই করছিল না, কিন্তু যখন ও হচ্ছে দেখতে পাচ্ছে যে লেখাটা যে স্বৈরাচার বা তুমি স্বৈরাচার বা হচ্ছে যে তুই ছাত্রখুনি বা এরকম ধরনের লেখা, তখন ওর মনে পড়ছে, একটা চেতনা জাগিয়ে তুলছে। সো ওই গ্রাফিটির ভাষাটা হচ্ছে অনেক স্ট্রং আর কি আমার কাছে মনে হয়। যখন এই সাফল্য চলে আসলো, এই আন্দোলন আসলে সফলতার মুখ দেখলো, যে এক দফা দাবি নিয়ে আপনারা রাস্তায় নেমেছিলেন সেটিও পূরণ হলো, তারপরও আমরা দেখতে পাচ্ছি 1 মাস পূরণ হওয়ার পরেও এখনও দেয়াল লিখন হচ্ছে, এখনও গ্রাফিটি হচ্ছে, মানে এখনও যে এটা চলছে, থামার কোনো নামগন্ধ নেই, সেটা কেন? আই রিমেম্বার আমাদের ফার্স্ট মিউরালটা ঠিক চ্যানেল আই বিল্ডিংয়ের উল্টা পাশেই, এখানে ফায়ার স্টেশনের পাশে। আমার ফ্রেন্ড ওর বাচ্চাকে নিয়ে আসছে, ছোট বাচ্চা। ও এসে প্রথম কোয়েশ্চেন করছে, মা তুমি তো বাসায় বলছো দেয়ালে ছবি আঁকা যাবে না, এখানে তোমরা দেয়ালে ছবি কেন আঁকতেছো? বিকজ এই যে স্বাধীনতাটা পেয়ে গেছে মানুষ, পাবলিক দেয়ালগুলোতে আঁকা যাচ্ছে এবং কেউ এটা মুছে দিচ্ছে না বা কেউ মানা করতেছে না। এই স্বাধীনতাটা পাওয়ার পর থেকে মানুষের তো বলার কথার শেষ নাই, কারণ আমরা অনেক কিছু বলতে চাই যে কথাগুলো শুনেও কেউ শুনে না, ওইটার কোনো আমল দেয়া হয় না, ওইটা অনুযায়ী কোনো কাজ হয় না। এখন আমরা তো বলেই যাব। আর ছবি আঁকতে সবারই অনেক ভালো লাগে যারা ছবি আঁকে, এবং যারা আঁকেও না তারা কিন্তু লিখতেছে। আমরা দেখি যে যারা ক্যালিগ্রাফি করতেছে বা শুধু ফন্ট দিয়ে লিখে যাচ্ছে বা ইন্টারনেটের একটা ছবি ডাউনলোড করেই সেটা আঁকার চেষ্টা করতেছে। তো এটা একটা ট্রেন্ড, এখন তো সোশ্যাল মিডিয়া একটা ট্রেন্ড জেনারেট করে। সো আমরা ফার্স্টে মানে শুরু করছিলাম জিনিসটা আমাদের অভিব্যক্তি বলা দিয়ে শুরু করে, তারপরে জিনিসটা যখন একজন আরেকজনকে প্রভাবিত করতেছে, সবাই মিলে আঁকতেছে, এক একটা এরিয়া সুন্দর হয়ে যাচ্ছে। প্রথমে ওইটা ট্রেন্ড ওয়াইজ সবাই করে গেল, তারপর এটার ইম্প্যাক্ট দেখলো, দেখে ওই ইম্প্যাক্টটা এত পছন্দ হয়ে গেল যে নিজের জায়গাটাতেও করা স্টার্ট করছে। এখন আমরা কিন্তু শহর সুন্দর করার জন্য দেয়ালে ছবি আঁকতেছি আফটার দ্য ভিক্টরি, আফটার জিতে যাওয়ার পরে কিন্তু আমরা শহর সুন্দরায়নের উদ্দেশ্যে ছবি আঁকা শুরু হলো। সো যখন কেউ দেখলো যে আচ্ছা তেজগাঁ এলাকায় এই হয়েছে, এত সুন্দর লাগতেছে, তাহলে আমি নাখালপাড়ায় কেন করব না? নাখালপাড়া বলতেছে, তারপরে গেল ধানমন্ডিতে কেন? অ্যাট দ্য সেম টাইম আবার সোশ্যাল মিডিয়াতেও দেখতেছে যে ওদের এলাকায় এত সুন্দর অবস্থা, আচ্ছা একটু দেয়ালটা সুন্দর হলো, একটু গাছ লাগাই, এরকম জিনিসটা। আন্দোলনের সময় কিন্তু এই যে স্বৈরাচার নিপাত যাক বা হচ্ছে যে তুই ছাত্রখুনি বা হচ্ছে মানে আমাদের প্রতিবাদের ভাষা, ওই আন্দোলনগুলো একটা মেসেজ যে এখনই হচ্ছে আমরা আন্দোলনের সময় কি হচ্ছিল, যারা রাস্তায় নামছে ওদেরকেই কিন্তু সবাই মানে উল্টা আঘাত হচ্ছিল বা এরকম ধরনের আর কি বিভিন্ন ঘটনা ঘটছিল। কিন্তু আঁকাটায় বা লেখাটার ভাষায় ও হচ্ছে ওর প্রতিবাদটা স্ট্রংলি প্রকাশ করতে পারছিল তখন, যেটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতা আসার পিছনে। এই এত গ্রাফিটির কিন্তু অবদান আছে, যেটা ওই যে 27 জুলাই যখন হচ্ছে সমন্বয়করা কর্মসূচি দিল, পুরা দেশব্যাপী সব ধরনের মানুষ সবাই সবার জায়গা থেকে গ্রাফিটি করা শুরু করলো। তো তখনেরটা ছিল পুরাপুরি প্রতিবাদের ভাষার বেশি, তখনের কিন্তু সুন্দর শহরের ফুল পাখির গানও ছিল, কিন্তু তখন প্রতিবাদটা বেশি মুখ্য জিনিস ছিল। এখন যে গ্রাফিটিগুলো হচ্ছে, গ্রাফিটি বা মিউরালগুলো হচ্ছে, এখন হচ্ছে যে নগর সুন্দরায়ন বা সুন্দর সুন্দর জিনিস, যে আমরা একটা সুন্দর স্বাধীন বাংলাদেশে সব ধরনের মানুষের বা সব ধর্মের মানুষের ইকুয়ালিটি, যত ধরনের বৈষম্য আছে সব বৈষম্য বিরোধী জিনিসপাতি, এইসব আমরা প্রমোট করা বেশি দেখতে পাচ্ছি। কিন্তু প্লাস জেনজি যারা একটা অনেক বড় ভূমিকা রেখেছিল, ওদের আর্টে পুকি নেশন বা ওদের যেসব টার্মস ওরা ইউজ করে ওগুলার ব্যবহার অনেক বেশি হচ্ছে এখন। মানে এখন বেশি ছাত্ররা যারা জেনজি বলতে পারেন একটা বড় অংশে, প্লাস অন্যান্য যারা আছে ওরা হচ্ছে ওদের মন মতো ছবি আঁকছে, এগুলো কিন্তু এখন দেখলেই আমরা দেখতে পারবো আর কি পার্থক্যটায়। তো আমি এখন হলো যে আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে কেউ আসলে মুছে দিচ্ছে না বা হলো যে কেউ আপনাকে মানা করছে না, সেটা যেমন সত্য। আমরা কিছুদিন আগে ধরেন এরকম কিছু নিউজও দেখেছি যে আসলে একটা জিনিস মুছে দিয়ে হলো যে ধরেন অন্য আরেকজন আরেকটা জিনিস করছে, ও বলছে যে তুমি করতে পেরেছো আমি কেন করতে পারবো না, কিন্তু সে বলছে যে আপনি করুন, অন্য জায়গায় করুন, আমারটা মুছে কেন আপনাকে করতে হবে আসলে। তো এই ব্যাপারটা আসলে একটু যদি আমাকে এই ব্যাপারটা এই ব্যাপারটা রেলেভেন্টই সুতা ধরেই বলছি। যেমন পাহাড়ের ইনসিডেন্টটা,
আমাদের যেমন ঢাকা একটা শহর, বিভিন্ন শহরে তারা নিজেদের মতন আগায় যাচ্ছে, ছবি আঁকতেছে। তো পাহাড়ের মানুষের, পাহাড়ি বাচ্চারা যখন বান্দরবন শহরে ছবি আঁকলো, ওদের জিনিসটাকে মুছে দেওয়া হয়েছে, ওদের লেখাগুলাকে মুছে মানে ওরা তো অপ্রেসড, পাহাড়ের মানুষজন অপ্রেসড। ওরা নাগরিকত্বের একটা কিছু চাইতে গেলে, একটা এনআইডি কার্ড করতে গেলে ওদের যা ভোগ করতে হয়, ওদের পাসপোর্ট করতে গেলে যা ভোগ করতে হয়, ঠিক একই রকম পাহাড়ের দেয়ালে ওরা আঁকলো, ওটাকে মুছে দিছে একজন এসে, মানে নষ্ট করে দিছে। নট যে ও নিজে ছবি আঁকবে দেখে জায়গাটাকে নিছে, তা না, ও ওটা দেখতে চায় না, ওর কথাগুলো শুনতে চায় না দেখে মুছে দিছে। তো এরপরে আমরা যেটা করি, ডিজিটাল আর্ট যেটা করি, যে দেয়ালেরটা তুমি মুছে দিতে পারতেছো, বাট আমি ডিজিটালি ওটাকে বিভিন্ন আর্টিস্ট, মাটি, আমরা অনেকে মিলে ও যেটা আঁকছিল ঠিক ওর জিনিসটাই আমরা ডিজিটালি আঁকছি, যেন ওইটা সোশ্যাল মিডিয়াতে ছড়াক বা পরে আমরা প্রিন্ট আউট করতে পারি, ওটা যেন থেকে যায়। আর্টের একটা জিনিস কিন্তু আছে যে তুমি আর্টটা করে ফেলবা, তারপরে ওই আর্ট কোথায় যাবে, কবে ধ্বংস হবে, কত বছর থাকবে, তোমার ওটার উপর কোনো রাইট নাই। ওর যতটুকু দিন থাকার কথা ততটুকুই থাকবে, যখন চলে যাওয়ার কথা ও চলে যাবে। সো তোমার আর্টটা কেউ নষ্ট করে যদি মুছে দিয়ে যায়, থাকতে দাও ওটা কিছুদিন, তোমার আবার যেদিন আর্ট করতে ইচ্ছা করবে বা অন্য কারো ইচ্ছা করবে, ওখানে এসে ও করবে। এটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা আসলে খারাপ লাগবে অবশ্যই আর্ট নষ্ট হয়ে গেলে, কিন্তু তুমি ওটাকে ফোকাস করতে হবে যে আচ্ছা ঠিক আছে, এটা নষ্ট হয়ে গেছে, আমি আরও 10টা এঁকে ওটাকে পোষায় দিব। বাংলাদেশের ইতিহাসে এবং এই আর্ট কালচারের ইতিহাস এবং হলো যে প্রোটেস্টের ইতিহাসে এই ধরনের ধরেন গ্রাফিতি বা এই ধরনের মুভমেন্ট, শিল্পের ভাষায় যে মুভমেন্ট আমরা বলি, দ্য আর্ট কালচার অফ দ্য মুভমেন্ট, এরকম কি কোনো ইতিহাস আছে এবারের মতো? এখন পর্যন্ত আমার বয়সে আমি এটা দেখিই নাই, কখনোই হয় নাই। এই মুহূর্তে আমরা বসে আছি, আমরা জানি না যে কতগুলা জায়গায় কতগুলা ছবি আঁকা হচ্ছে। আমরা তো ট্রমাটাইজ ছিলাম আন্দোলনের টাইমটায়। মানে আমার মনে আছে 5 তারিখ, যেটাকে আমরা 36শে জুলাই বলছি। সো আমরা হচ্ছে হাঁটতেছি অ্যান্ড লিখতেছি যে হাসিনার নিপাত যাক, এই সেই লিখতে লিখতে কানে খবর আসলো হাসিনা পদত্যাগ হয়ে গেছে। পরের ওয়ালে আমরা বিজয়, স্বাধীন এগুলা লেখা শুরু করছি। মানে আপনাদের ট্রানজিশন পিরিয়ডটা আসলে শুরু হয়ে গেছে। ইট টুক আস 1 মিনিট টু চেঞ্জ দ্য সেন্টেন্স, যে আমরা দুঃখে ছিলাম, দুঃখের কথা লিখতেছি, খুশি হয়ে খুশির কথা লিখতেছি, এরকম মানে অনেক এক্সট্রিম ছিল ওই দিনটা। আন্দোলন হচ্ছে এত বড় স্কেলে এভাবে গ্রাফিটি আর্ট কিন্তু কখনোই হয়নি বাংলাদেশে বা কোথাওই, মানে এরকম যে একটা মুভমেন্টে এত বড় লেভেল, মানে এত বড় নাম্বার অফ মানুষ একসাথে যোগদান হয়ে আন্দোলন করা। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি, যে বাংলাদেশেও কিন্তু যখন টুকটাক সুবোধ তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না, বা হবে কি, এরকম টুকটাক গ্রাফিটি কিন্তু আমরা খোঁজ পাচ্ছিলামই তখনও, আন্দোলনের আগেই। মানে এই 15 বছর যদি ধরি বলি বা আগেও এরকম টুকটাক গ্রাফিটি কিন্তু আর্টিস্টরা করতে চাচ্ছিলই, কিন্তু তখন হচ্ছে যে সময় আসলে পক্ষে ছিল না। কিন্তু এখন এই আন্দোলনের সময় আসলে মানুষকে আটকে রাখা সম্ভব হয়নি, সবাই সবার জায়গা থেকে গ্রাফিটি করে এটাতে যোগদান করেছে। কোন ধরনের গ্রাফিটি হলো যে আপনাদের একটু ব্যক্তিগত প্রশ্ন, মানে পার্সোনালি ভালো লাগে বা ভালো লেগেছে, একটি উল্লেখযোগ্য যদি আপনি গ্রাফিটির কথা বলতে চান এই আন্দোলনকালীন সময়ে? আমার হচ্ছে গিয়ে পুলিশ অনেক খারাপ ছিল থ্রু আউট দ্য আন্দোলন। আমার এখনও এই প্রশ্নটা করতে ইচ্ছা করে যে এতগুলা মানুষকে যদি পুলিশ না মারতো তাহলে আসলে কি হতো, দরকার কি ছিল ওর গুলি করার। সো পুলিশকে তো কিছু বলার যোগ্যতা আমাদের ছিল না, বিকজ দে হ্যাভ গানস, কিন্তু আমাদের কাছে তুলি ছিল। সো আমরা প্রেস ক্লাবের সামনে এবং 0 পয়েন্টে জিপিওর সামনে 2বার শিল্পী সমাজ একসাথে হয়। একবার হচ্ছে গিয়ে 30 তারিখে 0 পয়েন্টে জিপিওর সামনে এক গাদা পুলিশ দাঁড়ায় আছে, আমি একটা কাগজ ফালাইলাম, ওখানে দালাল পুলিশ লেখা, তারপরে ও দাঁড়ায় আছে খুনি লেখা, খুনি লেখে অ্যারো দেওয়া। সো ইট ওয়াজ সো বোল্ড অ্যান্ড দে ওয়ার সো হেল্পলেস। ওর কিচ্ছু করার নাই, আমি ওকে মুখ দিয়ে যেটা বলতে পারতেছি না সেটা আমি লিখে দিতে পারতেছি। তারপরে আরেকবার প্রেস ক্লাবের সামনে আমরা 10-12 জন আর্টিস্ট, আমার বন্ধুরা সবাই আসছিল, সবাই মিলে হেঁটে যাচ্ছে, এক গাদা পুলিশ দাঁড়ায় আছে, কোনো নির্বিকার, 2 দিন আগে মানুষ মেরে ওরা এখন দাঁড়ায় আছে আমাকে প্রোটেকশন দেওয়ার নামে। সো আমি কি করছি, সবগুলা কাগজ বিছাইছি, আমরা সবাই মিলে দালাল পুলিশ, খুনি পুলিশ, তোমার আর কোনো দরকার ছিল না, আমার ভাই মরলো কেন, এগুলা সব লিখে আমরা কিন্তু মুখ দিয়ে কথা বলি নাই, কিন্তু আমরা এই যা কিছু বলার ছিল সব কিছু কাগজে লিখে ওর সামনে দাঁড়ায় আছি নির্বিকারভাবে, ও কিছুই আমাকে করতে পারবে না। সো এইটা হচ্ছে কি আমার কাছে সবথেকে পাওয়ারফুল গ্রাফিটি। ওনাদের রিঅ্যাকশন কি ছিল? মানে ওরা গিয়েছিল কিন্তু ফার্স্টে ওরা হাসতেছিল, একজন আরেকজনকে দেখাচ্ছিল, কেউ লজ্জায় পিছে চলে যাচ্ছিল, ঘুরে যাচ্ছিল। এটা তো এক একজন মানুষ, ইউনিফর্মের বাইরে তো ভিতরে তো সবাই এক একটা মানুষ, এক একজন এক একভাবে রিয়্যাক্ট করতেছিল। বাট অ্যাজ আ হোল যেটা করতে হয়েছে যে ওরা সরে যাইতে পারে নাই বা আমাকে গুলি করতে পারে নাই,
কারণ আমি মুখ দিয়ে ওকে মানুষও কিছু ছিল বলি নাই, তখন। আমি ওকে আঘাত করি নাই, আমি আমার তুলি দিয়ে ওর উপর গুলি চালাইছি। এটা হচ্ছে গিয়ে ওর কিছু করার নাই। কিন্তু আমাদের যারা বেসিক গ্রাফিটি আর্টিস্ট বন্ধু, বিজয়া হোক বা আরও অনেকে আছে, সো ওরা হলো কিন্তু একদম মানে কি করে, গাড়ি নিয়ে বের হয়, স্প্রে ট্রে নিয়ে বাইর হয়, ধূপটাপ গ্রাফিটি করে দৌড় দিয়ে চলে যায়। জেলেও গেছে মানুষজন গ্রাফিটি করে, হাতির ঝিল থেকে ধরে নিয়ে গেছে, কারণ ওরা এমন কিছুই বলে যেটা বলার দরকার এবং বলে চলে যায়। ওই যে পুলিশদের কথা যেটা বললো যে দালাল পুলিশ বা লেখা, একটা সময় এরকমও হয়েছে যে পুলিশরা সহ্য করতে না পেরে কিছু পুলিশ ওরা ঘুরেও গিয়েছে যে ওরা নিতে পারছে না, কিন্তু ওই টাইমে ওরা আর কি আঘাত করতে পারেনি, কারণ ওইখানে সব মানুষ শান্তিপূর্ণভাবে, কিছু মানুষ গান গাচ্ছিল প্রেস ক্লাবের সামনে, কিছু মানুষ আমরা ছবি আঁকছিলাম, গ্রাফিটি করছিলাম, বা সবাই এতগুলা আর্টিস্ট এবং শিল্পমনা মানুষ, শিল্পই ছিল আমাদের প্রতিবাদের ভাষা আর কি। আপনারা যখন আন্দোলন চলছিল তখন আপনারা গ্রাফিটি করেছেন, সেটা ছিল আপনাদের প্রতিবাদের ভাষা, কিন্তু যখন আপনারা সফলতা পেয়ে গেলেন আসলে এখন কিভাবে দেখছেন? আচ্ছা, আমি একটু বলতে চাই, প্লিজ বলো। একটা জিনিস হচ্ছে স্বাধীনতা কিন্তু পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন। তো স্বাধীনতা রক্ষা করার একটা ব্যাপার আছে। এই যে আন্দোলনটা বা এই যে স্বাধীনতা আমরা পেলাম, এখানে ছাত্র জনতা সবার কিন্তু একটা ভূমিকা আছে। তো আমরা স্বাধীনতা পাওয়ার পর যদি সবাই হঠাৎ করে হারিয়ে যাই, অনেক রকমের দল, অনেক রকম কুচক্রীরা এখনও কিন্তু একদম মুখে আছে যে ওরা হচ্ছে কিভাবে এখনও ইনক্লুড করতে পারে, বা এই চেয়ারগুলা যে খালি, এই যে আসনগুলা খালি, এগুলো কিভাবে দখল করা যায়। সো এই সময় আসলে গ্রাফিটি যে একদম দরকার নেই এটা কিন্তু না, দরকার আছে। এই যে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও কিন্তু বলেছে যে একটা করে হলেও চিঠি দিও, বা তোমরা কি ভাবছো সেটা আমাদেরকে জানিও। সো ছাত্র জনতার দিক থেকে ওদের যে বলার কি আছে এটাও কিন্তু ওই পর্যন্ত পৌঁছানোটার একটা মিডিয়া হচ্ছে যে এই দেয়াল লেখন। সো গ্রাফিটিটা মেবি একটু স্ট্রং ওয়ার্ড হয়ে যায় এখনের জন্য, সো মিউরালও আবার খুব বেশি লাইট হয়ে যায়। সো এটার মাঝামাঝি যে কিছু যদি জানাতে চায় ওরা, যে এই যে পাহাড়ের বিরুদ্ধে যেই মানে যে বৈষম্য হচ্ছে, বা ধর্মের একটা ব্যাপার আছে যে মাইনরিটি মানুষের উপর অ্যাটাক হওয়ার ব্যাপারটা, বা যে কোনো ধরনের বৈষম্য, এগুলার বিরুদ্ধে যদি ছাত্ররা বলতে চায় বা আঁকতে চায়, আমি এটার মধ্যে মনে করি না যে এখন সময় না, এটা আসলে সব সময় সময়, এটা যে কোনো সময়ই আসলে গ্রাফিটির সময় হতে পারে। মানে আর্ট কালচারের আসলে কোনো সময় হয় না, সেটা গ্রাফিটি না হলেও সেটা আর্ট কালচারই থেকে যায়, সেটাই বলছেন আপনারা। আর আমি বলবো যে এখনো শেষ না হওয়ার কারণটা কি? কারণ আপনি ভাবতেছেন যে বিজয় চলে আসছে, এখন তো বন্ধ করে দিলেই হয়, প্রতিবাদের কিছু নাই। প্রতিবাদের কিছু নাই, আমরা একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা জানতাম না আমাদের সাথে কি হচ্ছে, আমরা অনেকগুলা মানুষ মরলো, আমরা সবাই পথে নামলাম, যে মারলো খুনিকে পদত্যাগ করালাম, ওই জায়গাটা এখন ভাসমান একটা। আমাদের তো ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিনের না, আর এই সুযোগে আমরা আসলে কোনো দলকে কিন্তু প্রায়োরিটাইজ করে যুদ্ধ করি নাই যে অন্য দলকে আনার জন্য আমরা জায়গা করে দিলাম। কারণ আমাদের দেশের এই পর্যন্ত যত পলিটিক্যাল পার্টি আসছে, কেউই নিরপেক্ষভাবে দেশের কথা চিন্তা করে নাই, সবাই দলীয় স্বার্থর কথা চিন্তা করছে, যে কোনো মার্কা বলেন। এবং একটা মার্কা বিদায় করে যদি আমরা ভাবি যে ওই মার্কা চলে গেছে, তা না, ওই মার্কাকে এখনও ওখানে লুকায় আছে এরা, এবং বাকি মার্কারা ভাবতেছে যে তাদের জন্য ছাত্ররা জায়গা করে দিছে, হুইচ ইজ নট ট্রু। আমাদের কোনো দলই প্রপার না, আমাদেরকে আসলে একটা সঠিক জায়গায় যাইতে হবে যেখানে দেশের কথা আর মানুষের কথা চিন্তা করা হবে, রাদার দেন পার্সোনাল প্রপার্টি অ্যান্ড পার্সোনাল এজেন্ডা। সো এখন যে বাকি 2-3 দল আছে যারা ভাবতেছে যে তাদের জন্য আমরা জায়গা করে দিছি বা তারা চলে আসতে পারে, এরকম কিছু না। এই যুদ্ধ শেষ হয় নাই, এই আন্দোলন শেষ হয় নাই, আমাদের সবারই প্রিপেয়ার থাকতে হবে যে নেক্সট যদি ভুল কোনো ডিসিশনে ভুল কেউ চেয়ারে এসে বসে, সেই মানুষটাকে নামানোর জন্য যে তোমার হাতিয়ার কলম হোক, খাতা হোক, আর যার যা আছে তাই হোক, সেটা নিয়ে যে আবার বের হইতে পারে, ওটার জন্য সজাগ থাকতে হবে। রক্তটা ঠান্ডা থাকলেও মাথা গরম করা যাবে না, কিন্তু রক্ত গরম রাখতে হবে। জি, আমি বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ পাপিয়া সারওয়ার দিথি এবং সাদিয়া তাওয়ান্নুম। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জানলাম গ্রাফিতি কি ধরনের প্রভাব আসলে ফেলে গণ অভ্যুত্থান বা এই ধরনের প্রতিবাদের ভাষা হিসেবে, এবং জানলাম গ্রাফিতির প্রভাব এবং অবদান। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই ছিল ডেডলাইন 36শে জুলাইয়ের আয়োজন। আমি ছিলাম আপনাদের সঙ্গে নুসরাত জাহান জেরি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে, জানব গণ অভ্যুত্থানকালীন সময় এবং প্রজন্মের এই সময়কার ভাবনা নিয়ে পরবর্তী আলোচনায়। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকুন চ্যানেল এর সঙ্গে।